গল্প মানেই আড্ডা, আর আড্ডা মানেই গল্প। কখনো মজা, কখনো রহস্য, কখনো ভয়, সব কিছুর আসর এক জায়গায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমরা গল্পের আড্ডা নিয়ে আবারও ফিরে এসেছি আপনাদের কাছে। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা টেলিফোন। সত্যজিৎ রায়ের জন্ম 2রা মে 1921 কলকাতা শহরে। সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। সত্যজিৎ রায় 37টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী। চলচ্চিত্র মাধ্যমে সত্যজিৎ রায়ের চিত্রনাট্য রচনা, চরিত্রায়ন, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, সম্পাদনা সহ নানা কাজ করেছেন। চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক, প্রকাশক, চিত্রকর ও চলচ্চিত্র সমালোচক। বর্ণময় কর্মজীবনে তিনি বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে বিখ্যাত হল 1992 সালে পাওয়া একাডেমি পুরস্কার, যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অর্জন করেন। তিনি বেশ কয়েকটি ছোট গল্প এবং উপন্যাস রচনা করেছেন। কল্পবিজ্ঞানে তার নির্মিত জনপ্রিয় কাল্পনিক চরিত্র প্রফেসর শঙ্কু, এছাড়াও ফেলুদা এবং তারিণী খুড়ো বহুল জনপ্রিয়। সত্যজিৎ রায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। 1992 সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন সম্মাননা প্রদান করে। 2004 সালে বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় সত্যজিৎ রায় 13তম স্থান লাভ করেছিলেন। হৃদযন্ত্রের জটিলতার কারণে 1992 সালের 23শে এপ্রিল সত্যজিৎ রায় মৃত্যুবরণ করেন। সত্যজিৎ রায়ের টেলিফোন গল্পটি 1394 বঙ্গাব্দে আনন্দ বার্ষিকীতে প্রথম প্রকাশিত হয়। শুরু হচ্ছে আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা টেলিফোন। বীরেশবাবু বিরক্ত হয়ে খাটের পাশে টেবিলের ওপর রাখা টেলিফোনটার দিকে দেখলেন। টেলিফোনের পাশেই ঘড়ি, রাতে 12টা বাজে, রাত 12টা। বীরেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেভাতে যাচ্ছিলেন। এদিকে টেলিফোনটা বেজেই চলেছে। বীরেশবাবু রিসিভারটা তুলে দিলেন। হ্যালো। 465176। ইয়েস। বীরেশ বাবু আছেন? বীরেশ চন্দ্র নিয়োগী কথা বলছি। ও, নমস্কার। নমস্কার। এত রাত্রে ফোন করছি বলে কিছু মনে করবেন না। ঠিক আছে, কি ব্যাপার? আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। আপনি কে বলছেন জানতে পারি কি? আমার নাম গণপতি সোম। বীরেশবাবুর বিরক্তিটা মাথাচাড়া দিয়ে উঠল। বললেন, কিন্তু এখন তো কথা বলার সময় হবে না, আমি শুতে যাচ্ছিলাম। আর তাছাড়া আপনাকে তো চিনিও না। আমি কিন্তু আপনাকে চিনি। আপনার পেশা ডাক্তারি। 3 মাস হলো এই বাড়িতে এসেছেন। আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয়, তাই আপনাকে এখানে উঠে আসতে হয়। আপনার স্ত্রী গত হয়েছেন আজ 11 বছর হলো। আপনার বয়স 55। আপনার একটি ছেলে আছে, ইঞ্জিনিয়ার। সে ভোপালে থাকে। কেমন, ঠিক বলিনি? বীরেশবাবু যার পড়ানায় বিস্মিত হলেন। বললেন, আপনি এত কথা জানলেন কি করে? ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা। এখন বলুন, আপনি আমার কথাগুলো শুনতে চান কি না? বেশি সময় লাগবে না তো? না, ঐশী কথার পর যদি কথোপকথন চলে
তাহলে কিছুটা সময় লাগতে পারে। ঠিক আছে, বলুন। আজ থেকে 7 বছর আগের কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি সেই সময় মুক্তারাম বাবু স্ট্রিটে থাকতেন, তাই লয় কি? ঠিকই বলেছেন। আপনার ছেলের নাম অরূপ। হ্যাঁ। সে তখন সিটি কলেজে পড়তো। হ্যাঁ। এটাও আপনি জানেন কিনা দেখুন। আপনার ছেলের একটি বন্ধু ছিল, নাম শ্রীপতি। তা হতে পারে। ছেলের বন্ধুর খবর আমি সবসময় রাখতাম না। এই শ্রীপতি ছিল আমার মেজো ছেলে। খুব ভালো ছেলে ছিল, যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে। তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে। তার ফলে ক্রমে তার মধ্যে অনেক বদ অভ্যাস দেখা দেয়। অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে এই কুসঙ্গ ত্যাগ করাতে, কিন্তু তাতে সে সফল হয়নি। অথচ শ্রীপতির উপর থেকে অরূপের টান যায়নি। অরূপ বদ্ধপরিকর ছিল যে শ্রীপতিকে আবার সৎ পথে ফিরিয়ে আনবে, কিন্তু তার চেষ্টা বৃথা হয়। এসব কি আপনার জানা? অরূপের এই বন্ধুকে আমি দেখেছি, কিন্তু সে যে কুসঙ্গে পড়েছিল সেটা আমি জানতাম না। এবার একটা দুর্ঘটনার কথা বলি। আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে। সে রেসের মাঠে যেতে শুরু করে। তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তর দেনা হয়ে যায়। তখন সে অরূপের কাছে হাত পাতে, বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া তার আর গতি নেই। অরূপ তাকে সাহায্য করে কিভাবে, সেটা আপনি জানেন কি? এখন বুঝতে পারছি। কি বুঝছেন? আমার বাড়িতে সিন্ধুকে একটা অতি মূল্যবান জিনিস ছিল। এটা আমার ঠাকুরদাদার সম্পত্তি, একটা হীরের আংটি। আপনার ঠাকুরদাদা ছিলেন চণ্ডীপুর স্টেটের রাজার গৃহ চিকিৎসক। রাজাকে একবার দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই আংটিটি দেন। ঠিক বলিনি? ঠিক। এই আংটিটি সিন্ধুক থেকে পার করে আপনার ছেলে আমার ছেলেকে দিয়ে দেয়। আশ্চর্য ব্যাপার। আমরা এই আংটি অন্তর্ধান রহস্যে কোনো কিনারা করে উঠতে পারি না, পুলিশও পারিনি। পারবে কি করে? আপনার ছেলে এত ভালো, তাকে আপনারা সন্দেহ করবেন কি করে? তা তো বটেই। সেই আংটি কিন্তু আমার ছেলের কাছেই থেকে যায়। আংটিটা তার এত ভালো লাগে যে সেটা সে হাতছাড়া করতে চায় না। শেষটায় আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার দেনা শোধের ব্যবস্থা করি। সেই আংটি কি এখনো আপনার ছেলের কাছে আছে? হ্যাঁ, কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে চায়। তার আংটির শখ মিটে গেছে। আংটি ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায়। তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে, সেটাও দূর করা দরকার। আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায়? হ্যাঁ, এবং এখনই সে রওনা হয়ে গেছে। এতক্ষণে সে প্রায় আপনার বাড়ি পৌঁছে গেছে। তার নাম যেন কি বললেন? শ্রীপতি। আর আপনার নাম গণপতি? হ্যাঁ, আপনাদের নাম কি সম্প্রতি খবরের কাগজে বেরিয়েছে? তা বেরিয়েছে,
দাঁড়ান, মনে করতে দিন। করুন, সময় নিন। বীরেশবাবুর একটু ভাবতেই মনে পড়ল। বললেন, মনে পড়েছে, কালকের কাগজেই বেরিয়েছিল আপনাদের নাম। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে একটা গাড়ি আর লরিতে সংঘর্ষের ফলে গাড়ির 3 জন যাত্রী তৎক্ষণাৎ মারা যান। তার মধ্যে একজন গাড়ির চালক আর 2 জন বাপ ও ছেলে। নাম গণপতি সোম আর শ্রীপতি সোম। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি সেই গণপতি সোম। আপনি তার মানে আপনি যা ভাবছেন তাই? কিন্তু এই যে অসম্ভব। কেন অসম্ভব হবে? দেখুন তো, আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, পাচ্ছি। কি শব্দ? কি যেন আমার নিচের ঘরের দরজায় টোকা মারছে। নিস্তব্ধ রাত্রে বীরেশবাবু স্পষ্ট শুনতে পেলেন সে শব্দ। তারপর টেলিফোনে শুনলেন, দরজাটা খুলে দিন, আমার ছেলে অপেক্ষা করছে। না না, আমি দরজা খুলবো না। বীরেশবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে। তার ডান হাতে রিসিভারটা কাঁপছে। আবার টেলিফোনে কথা। দরজা না খুললেও সে ঢুকতে পারবে, সে ক্ষমতা তার আছে। এবার শুনুন তো, কোনো আওয়াজ পাচ্ছেন কিনা? সিঁড়ি দিয়ে উঠে আসছে পায়ের শব্দ। আপনি কোনো চিন্তা করবেন না বীরেশবাবু, সে আপনাকে বিরক্ত করবে না। শুধু আপনার পাশের ঘরে গিয়ে টেবিলের উপর রেখে আসবে আংটিটা। চরম আতঙ্কে বীরেশবাবু বললেন, না না, আপনি আপনার ছেলেকে ডেকে নিন। তার তো উপায় নেই বীরেশবাবু, সে আপনার দোতলায় পৌঁছে গেছে। বীরেশবাবু স্পষ্ট শুনতে পেলেন পাশের ঘরে পায়ের শব্দ। শব্দটা এক মুহূর্তের জন্য থামলো, তারপর আবার শোনা গেল। এবার সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার পায়ের শব্দ। টেলিফোনে কথা এলো। এবারে আপনি নিশ্চিন্ত। আপনি টেলিফোন রেখে পাশের ঘরে গিয়ে দেখুন, আমি আসি। আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। গুড নাইট। বীরেশবাবু রিসিভারটা রেখে দিলেন। তার কপাল এই পৌষ মাসেও ঘর্মাক্ত। কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থেকে তিনি উঠলেন। অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পাশের ঘরের ভেজানো দরজাটা খুলে ঘরে ঢুকে বাতিটা জ্বালালেন। হ্যাঁ, সত্যিই পড়ে আছে টেবিলের ওপর। এই অল্প আলোতেও ঝলমল করছে তার দুটি 7 বছর পরে ফিরে পাওয়া তার ঠাকুরদাদার হীরের আংটি। গল্পের আড্ডায় আজ শুনলেন টেলিফোন। রচনা সত্যজিৎ রায়। গল্প পাঠের ঋষভ বীরেশচন্দ্র নিয়োগী শুভ। গল্পের সূত্রধার এবং গণপতি সোম অনির্বাণ। আবহ সঙ্গীত এবং পোস্টার ডিজাইন উৎসব। শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনা শুভ। সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম। শেষ হলো সত্যজিৎ রায়ের লেখা টেলিফোন। গল্পের আড্ডায় আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা ইউটিউব চ্যানেলটি। হ্যাপি লিসনিং।